নমস্কার। আজ সাধারণত ছোট ছোট কিছু বিষয় নিয়ে আমার লাইভে আসা। ছোট ছোট বিষয়গুলির মধ্যে যেরকম পড়ছে এসআইআর, তারপরে আমাদের মন্দির তৈরি, মসজিদ তৈরি, চারিদিকে যে ধরনের আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি, সেই সমস্ত কিছু ছোট ছোট বিষয় নিয়ে আমার জনসাধারণের সামনে কিছু বলার। আমার বারুইপুর পূর্বের যত বাসিন্দারা রয়েছে তাদের কাছে কিছু আমি বলতে চাই। সাধারণত দেখছেন যে চারিদিকে যে ধরনের একটি কালচার তৈরি হয়েছে, সেই কালচারটার মধ্যে একটা খুব প্রধান কালচার হচ্ছে মসজিদ তৈরির কালচার, মন্দির তৈরির কালচার। এক সরকার মন্দির তৈরি করছে, আরেকজনকে মসজিদ তৈরি করছে। দেখুন, মন্দির মসজিদ তৈরি করাটা আমাদের কাছে কোনো খারাপ কাজ নয়, ভালো জিনিস, অবশ্যই করুন। আপনার পয়সা থাকবে, সরকারের মানে যার যেরকম ইচ্ছা সে সেরকম করতেই পারেন। আচ্ছা, এদের মুখে আমি কোনোদিনও একটা শুনি না যে না আমি মন্দিরের জায়গায় দুটো স্কুল তৈরি করি, করে না। বা মসজিদের জায়গায় সে দুটো মাদ্রাসা তৈরি করুক, করে না। এরা শুধুমাত্র ধর্মের খেলায় নেমেছে, ধর্মের রাজনীতিতে নেমেছে। কাউকে আমি ছোট করতে চাই না, কিন্তু কিছু কিছু বিষয় জনসাধারণের বা সাধারণ মানুষের একটু জানার আছে, যেগুলো সবার সামনে হয়তো হঠাৎ করে হয়তো আসে না, বা একটুখানি লুকিয়ে থাকে, বিষয়গুলোকে চেপে রাখা হয়। যেরকম হচ্ছে যে মন্দির মসজিদ ধরে নিন, আজকের কিছুদিন আগে আমরা দেখেছি যে পুরীতে, দীঘাতে একটি জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে। তাতে আমার কোনো আপত্তি নেই, আমি নিজে হিন্দু ধর্মের ছেলে, আমার তাতে কোনো আপত্তি নেই। আচ্ছা, আপনারা বলুন যে সরকারি কোনো টাকায় কি মন্দির তৈরি করা যায়? যায় না। নিয়ম বলে, ভারতীয় সংবিধান বলে, যারা জানে, আমার থেকেও আরও অনেকে অনেক ভালো জানে, তারাই বলতে পারবেন যে সরকারি কোনো টাকায় মন্দির করা যায় না, বা মসজিদও করা যায় না। তার কারণ, মন্দির বা মসজিদ করতে গেলে তার নিজস্ব ট্রাস্টি বোর্ড থাকতে হয়। সেই ট্রাস্টি বোর্ডে মানুষের দান অনুদান যা আসে সেইগুলিকে নিয়ে, বা নিজের যদি মনে হয় যে না আমার নিজেরও ক্ষমতা আছে টাকা দেওয়ার, সেগুলোকে দিয়ে আমরা মন্দির বা মসজিদ গঠন করতেই পারি। কেন, মন্দির মসজিদ গঠন করা খারাপ জিনিস নয়, ভালো জিনিস, আমি বলবো ভালো জিনিস। বিভিন্ন লোকের বিভিন্ন মতামত থাকতেই পারে, বাট আমার এইটুকুনি মতামত যে ঠিক আছে, করুক। কেন, মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা আমার কোনো উদ্দেশ্যই নেই। সেম আমি চলে আসি যে আমাদের কিছুদিন হলো আমাদের বিধানসভার একজন সদস্য, যিনি বাবরি মসজিদ তৈরি করার জন্য উদ্বোধন করেই ফেললেন, মানে ভিত্তি স্থাপন করেই ফেললেন। আচ্ছা, বাবরি মসজিদটা হতে পারে যে ট্রাস্টি বোর্ডের টাকায় হচ্ছে, সব মানছি, কিন্তু এই বিধায়কের কখনো কি এইটা শুনেছেন যে না আমি দুটো মাদ্রাসা নতুন করে তৈরি করছি পয়সা দিয়ে, কিছু তাদের মানে মুসলিম ধর্মের যারা ছেলেমেয়েরা রয়েছে তারা একটু পড়াশোনা করুক, বা তারা একটুখানি সমাজে শিক্ষিত হয়ে একটু সমাজের দিকে এগিয়ে যায়? না, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমি মন্দির উদ্বোধন করেছি, ও বলে আমি মসজিদ উদ্বোধন করে দেখিয়ে দেবো। এগুলো ধর্মের রাজনীতি। আর আমরা সাধারণ মানুষ বারবার শুধুমাত্র এদের জালে ফাঁসছি, এদের ধর্মীয় জালে আমরা ফেঁসে যাচ্ছি। আমরা বুঝতে পারছি না যে আমরা নিজেরা নিজেদের কতটা ক্ষতি করছি, আমরা পরবর্তী প্রজন্মকে কতটা ক্ষতির মুখে ঠেলে দিচ্ছি। আজকের পশ্চিমবঙ্গের এমন একটা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, দেখবেন যে 6,500 থেকে 7,000-এর ওপরে প্রাথমিক স্কুল বন্ধ হয়ে গেছে। সেই স্কুলগুলোকে খোলার কোনো নাম নেই, কিন্তু বলুন পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মাননীয়া গিয়ে এক্ষুনি মন্দির বললে মন্দির উদ্বোধন করে দেবে। এটা কি ধরনের মানসিকতা থাকলে এই ধরনের মানুষ কাজ করে? মন্দির মসজিদ, আমি বারবার বলছি, মন্দির মসজিদ করুন, অবশ্যই করুন, কিন্তু ছেলে মেয়েদেরকেও তো উন্নতির পথে নিয়ে যেতে হবে। তাদের পরবর্তী সমাজটা কিভাবে এগিয়ে যাবে সেটার দিকেও তো একজন মুখ্যমন্ত্রী হিসাবে আপনার নজর দেওয়াটা খুব দরকার ছিল, দিলেন না। ভালো জিনিস। আজকের সরকারি চাকরির কথা বাদই দিন, সরকারি চাকরি তো আর পশ্চিমবঙ্গে আছে বলে আমার মনে হয় না। খুব
হাল হাকিকাতে হয়তো একজন দুজন হয়তো পাচ্ছে, তাও মানে ধরে নিন 100টা যদি সিট বেরোয় সরকারি চাকরি, তার মধ্যে 90 জন তৃণমূল কর্মী আর 10 জন মোটামুটি টাকা পয়সা দিয়ে এন্ট্রি নিয়ে নিচ্ছে। সাধারণ মানুষ, SC ST OBC এদের কোনো জায়গাই নেই। এই কথাগুলো বলার প্রধান কারণ হচ্ছে মানুষ এখনো পর্যন্ত, আমরা অনেক কিছুই জানি, হয়তো অনেকে বলবেন যে দাদা কেন এত ফালতু কেন জ্ঞান দিচ্ছেন, কিন্তু দেখুন আমরা এত জ্ঞান শুনছি বা এত দেখছি, তারপরেও কিন্তু আমরা সেম ভুলটাই গিয়ে করছি। জীবনে আমরা বারবার গিয়ে একই জায়গায় পা দিচ্ছি, একই ভুল করে যাচ্ছি। একে যাক, অবশ্য দেখুন কাকে সরিয়ে কাকে আনবেন, সবারই তো একই অবস্থা, সবারই একই অবস্থা। ওয়াকআপ নিয়ে দিদিমণি এত চাঁচালেন যে চেঁচিয়ে বললেন যে ওয়াকআপ আইন এখানে লাগু হতে দেবো না, এই করবো না সেই করবো না। কিন্তু একটা জিনিস সবার কান খুলে শুনে রাখা উচিত, যে কেন্দ্রীয় সরকার যদি কোনো রকম আইন পাস করে, সেই আইন না চাইলেও রাজ্য সরকারকে মেনে নিতে হবে, তারা মানতে বাধ্য। তাহলে আমাদের মুসলিম ভাই বোনেদেরকে, মুসলিম মা বাবাদেরকে এইভাবে ভুল বোঝাচ্ছেন কেন মাননীয়া? আজকের মুখ্যমন্ত্রীর এইভাবে ভুল বোঝানোর কারণটা কি, যে আমি এটা হতে দেবো না, ওটা হতে দেবো না, SIR হতে দেবো না, হয়ে গেল। SIR হতে দেবো না করে নিজে এইদিকে 90,000-এর ওপরে শিক্ষককে SIR-এর কাজে নিযুক্ত করলেন। 90,000-এর মধ্যে নিজের তৃণমূল কর্মী রয়েছে প্রায় 50-60,000-এর ওপরে, তাদেরকে নিযুক্ত করলেন। তাহলে কি করে বলছেন যে SIR হতে দেবো না? বলে তো ভেতর ভেতর সবই করিয়ে নিলেন। পারলেন আটকাতে? পারলেন না। এর আগে ওয়াকআপ আইনটা বললেন আমি হতে দেবো না, পারলেন আটকাতে? পারলেন না। এই ভাঁওতাবাজিগুলো আর কতদিন দেবেন? এই ভাঁওতাবাজি দিয়ে সরকারটাকে আর কতদিন চালাবেন? সম্ভব না হলে দায়িত্ব ছেড়ে দিন, ছেড়ে দিয়ে নিজে সরে যান সেই জায়গা থেকে, অন্য কাউকে সেই সুযোগটা দিন না, দেখুন না সে পারে কিনা করতে। বিভিন্ন জায়গায় গুন্ডামির রাজনীতি শুরু করেছেন, মানেটা কি? আজকের বারাইপুর পূর্বের মতন এরিয়াতে, জয়নগরের মতন এরিয়াতে, বিভিন্ন জায়গায় আমি নিজে রাজনৈতিক কাজকর্ম করতে গিয়ে দেখেছি যে কি বাধার সম্মুখীন হতে হচ্ছে। বলতে গেলে কি বলবেন, যে আপনারা কিচ্ছু করেন না, আপনারা সবাই মানে খুব শান্ত প্রকৃতির মানুষ। আরে মানুষও বুঝতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, যে 34 বছরের সরকারকে যেরকম মানুষ একটা সুযোগ পেয়েছিল, একটা সুযোগে যদি সরিয়ে দিতে পেরেছে, তাহলে এটাও মাথায় রাখবেন আপনার সবে 14 বছর হয়েছে। 14-14.5 বছরের সরকারকে মানুষ যদি মনে করে আর যদি সঠিক ভোট প্রয়োগ করতে পারে, আপনারা হাওয়ার মতন উড়ে যাবেন। তাই মানুষকে এত ছোট, এত দুর্বল ভাববেন না। বোমগুলির রাজনীতি সাময়িক হয়, আর মানুষের কলমের জোর, মানুষের ভাবাবেগে আঘাত করলে তার যে পরিণামটা হয় সেটা আপনি একদিন বুঝতে পারবেন। যেই দিন আপনি ওই পথটা থেকে সরে যাবেন, যেই দিন আপনাকে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক উপায়ে আপনাকে যেদিন ওই পথ থেকে বিতাড়িত করবে, আপনাকে ওই সিংহাসনচ্যুত করবে, সেই দিন বুঝতে পারবেন যে বোমগুলি দিয়ে সবসময় সব কিছু হয় না, রাজনীতি সবসময় ওইভাবে জেতা যায় না। আমি বারাইপুর পূর্বের সমস্ত মানুষের কাছে একটা কথাই বলবো, এই ধরনের ভাওতাবাজি, প্রতারণায় পা দেবেন না। চারিদিকে স্ক্যাম চলছে। সবথেকে স্ক্যাম চলবে না কেন? সবথেকে বড় স্ক্যামার হচ্ছে তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার। চারিদিকে মানুষের লুটপাট চলছে, এগুলো মানে কমন হয়ে গেছে। আমরা এখন সকালে উঠলেই আবার দেখবেন, এখন একটা নতুন খবর দেখবেন, খুব দেখতে পাবেন যে আজ তৃণমূল ছেড়ে চলে গেল বিজেপিতে, দলবদল, এই রাজনীতিটা চলবে। কাল বিজেপি ছেড়ে তৃণমূলে আসবে, এই ভোট এসে গেছে, এই রাজনীতিগুলো আবার শুরু হয়ে যাবে। এই নোংরামি রাজনীতি পা দেবেন না। ভোট কাকে দেবেন সেটা আপনার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমরা বলবো না যে ISFকে ভোট দিন, আমরা বলবো না যে অমুককে ভোট দিন, তমুককে ভোট দিন। ভোট কাকে দেবেন সেটা আপনার নিজস্ব সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আপনার এলাকায় যদি তৃণমূল শক্তিশালী হয়, তৃণমূলকে ভোট দিন। যদি ভালো লাগে, যদি ভালো মানুষ হয়, ভালো মানুষকে ভোট দিন। যদি আপনার এলাকায় CPM খুব ভালো মানুষ একজন কেউ হয়তো প্রার্থী হলো, তাকে ভোট দিন। কিন্তু ভুলেও সমস্ত মানুষের কাছে একান্ত আবেদন, যে এই
ধরনের নোংরামি, ধর্ম নিয়ে রাজনীতি, এই ধরনের মানুষগুলোকে ছুঁড়ে ফেলে দিন। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, এটা মাথায় রাখবেন যে তারা কিন্তু অ্যাকচুয়ালি রাজনীতি করতে আসেনি, তারা ধান্দাবাজি করতে এসছে। তাদের ধান্দা ফুরিয়ে যাবে, আপনাকেও ছুঁড়ে ফেলে দেবে। যতদিন আপনাকে ইউজ করার থাকবে ইউজ করবে, তারপরে আপনাকেও ছুঁড়ে ফেলে দেবে। এইটুকুনি আপনি মিলিয়ে নেবেন। জনসাধারণের কাছে, বারুইপুর পূর্বের মানুষের কাছে আমার একান্ত অনুরোধ যে আগামী 2026-এ যে আমাদের বিধানসভা নির্বাচন আসছে, তাতে ভেবেচিন্তে ভোট দেবেন। আপনার পাশে যে দাঁড়াবে সবসময় সেরকম মানুষ বুঝে ভোট দেবেন। আর এই ধরনের নোংরা রাজনীতি যেই করতে আসবে, যে ধর্ম নিয়ে রাজনীতি করতে আসবে, যে আপনার বাড়ির সামনে পয়সা নিয়ে ঠিক ভোটের আগের দিনকারে আসবে, তাদেরকে সমূলে উচ্ছেদ করে দেবেন। রাখবেন না। এই ধরনের রাজনীতি যদি দীর্ঘদিন চলতে থাকে, তাহলে বুঝবেন যে পশ্চিমবঙ্গের হাল আজ যা রয়েছে তার থেকে আরও 1000 গুণ খারাপ হবে। আপনাদের পরবর্তী প্রজন্মকে আপনারাই কোনোদিনও উত্তরটা দিতে পারবেন না যে এই সরকারকে এনে আপনারা জীবনে কি উন্নতি করেছেন। বরং তাদের ভবিষ্যৎকেই আপনারাই, সাধারণ মানুষ, আমরাই আমাদের নিজেদের পরবর্তী প্রজন্মকে খারাপের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কেন? শুধুমাত্র এই ধরনের নোংরা রাজনীতির জন্য। তাই সকলের কাছে আমার হাত জোর করে একটাই অনুরোধ যে আপনারা খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। জীবনে যদি ভালো কিছু করতে হয়, ভালো কিছু দেখতে হয়, পরবর্তী সময়টা যদি ভালোর সম্মুখীন হতে হয়, খুব ভেবে চিন্তে সেই জায়গাটা আপনারা তৈরি করুন এবং আগামী ভোটে আপনার পছন্দের বা আপনার যে ধরে নিন যে কাজ করে, আপনার সর্বক্ষণ পাশে রয়েছে, সে যদি আপনার এলাকায় প্রার্থী হয় না আপনার বিধানসভায়, তাকে ভোট দিন। অসুবিধা নেই আমাদের কোনো, সে যে দলেরই হতে পারে। কিন্তু বারবার বলছি, ধর্ম নিয়ে রাজনীতি আমরা করতে দিইনি, আমরা করতে দেব না। আমরা ধর্ম নিয়ে রাজনীতি আমরা পছন্দ করি না, বা এই ধরনের চোরের সরকারকেও আমরা দীর্ঘদিন রাখতে পারি না। কেননা লুটে পুটে এমনিই যা শেষ হয়ে গেছে, আরও শেষ হয়ে যাবে। এটুকুনি মাথায় রাখবেন। আমার বিশেষ কিছু বলার নেই। আপনারা আমার বলার আগেই আপনারা হয়তো দেখতেই পেয়েছেন যে যা যা ঘটছে, যা যা হচ্ছে, যে দীর্ঘদিন ধরে যে ধরনের প্রতিশ্রুতি মাননীয় আমাদের দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতির তিনি একটুও কিছু রাখতে পারেননি। 14 বছরে উনি যদি একটা দেখাতে পারে যে না আমি কারখানার উদ্বোধন করেছি, মানুষের কর্মসংস্থান করেছি, বিশাল অনেক কিছু এখানে ইন্ডাস্ট্রি নিয়ে এসেছি, সেগুলো দেখাতে পারবে না। উনি খালি মন্দির মসজিদের রাজনীতি করতে করতেই শেষ করে দিল পশ্চিমবঙ্গটাকে। আর আমরা চাই না আর শেষ হোক। ধন্যবাদ।